আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। কাসাম ব্রিগেডের হামলায় বহু ইসরায়েলি সেনা নিহত, হিজবুল্লাহর হামলায় আবারও কাঁপল ইসরায়েল। মার্কিন বিমানবাহী রণতরী ডেস্ট্রোয়ার পৌঁছেছে মধ্যপ্রাচ্যে, ইসরায়েলি হামলায় লেবাননে ফাতাহ কমান্ডার নিহত। ইসরায়েলি নীতির কারণে যেভাবে তৈরি হচ্ছে ধর্ষক, রাফায় 40 জনকে হত্যার দায় স্বীকার ইহুদি সেনাবাহিনীর। গাজা যুদ্ধ হল আমেরিকার পশ্চিম এশিয়ায় টিকে থাকার যুদ্ধ, গাজায় স্কুলে হামলার বিরুদ্ধে অবস্থান নিল বেলজিয়াম। পবিত্র কোরআনে পুতিনের চুম্বন, তুরস্কে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করল রুশ সেনারা। রাশিয়ার অগ্রগতি ইউক্রেনের সেনার দুর্বলতা তুলে ধরে, বলছে পশ্চিমা গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এবং সর্বশেষে আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে, আবারও দায়সারা বিবৃতি দিল ভারত। ইসরায়েলি বিমান লেবাননের গভীরে হামলা চালানোর পর অধিকৃত গোলান মালভূমিতে বেশ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতে বেকা উপত্যকায় হিজবুল্লাহর অস্ত্রাগারে আঘাত করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় একজন নিহত ও 30 জন আহত হয়েছে। জবাবে ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে, তারা গোলানে ইসরায়েলি সামরিক অবস্থানে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা করেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হিজবুল্লাহর রকেট দুটি বাড়িতে আঘাত হেনেছে এবং একজন আহত হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে রামত নাফতালি অঞ্চলে সামরিক ব্যারাকে কাতিউশা রকেট দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে অধিকৃত গোলান মালভূমির জাওরাতে বেশ কিছু আর্টিলারি সাইটেও হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বলা হয়েছে, বুধবার রাতে এসব অঞ্চলে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি হিজবুল্লাহর সঙ্গে কাজ করতেন বলেও দাবি করেছে ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ওই কমান্ডারের নাম খলিল আল মাকদাহ। ফাতাহের সশস্ত্র শাখা আলাকসা শহীদ ব্রিগেডস বলেছে, খলিল আল মাকদাহ উপকূলীয় শহর সিডনে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময় নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, আল মাকদাহ এবং তার ভাই মুনির ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সাথে কাজ করছিলেন। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড খান ইউনিসের উত্তরে হামলা চালিয়ে একটি টানেল উড়িয়ে দিয়েছে। পাশাপাশি আলী ইয়াসিন মিসাইল দিয়ে ইসরায়েলি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। যুদ্ধবাজ বর্বর ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নতুন করে এ হামলা চালায় কাসাম ব্রিগেড। এতে বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। কাসাম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে হামাদ শহরের পশ্চিমে উত্তর খান ইউনিসের আলহাউজিন এলাকায় একটি সুড়ঙ্গের মুখে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। একদল ইসরায়েলি সৈন্য সেদিকে অগ্রসর হওয়ার পরে তারা এ হামলা চালায়, যার ফলে সব ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হয়েছে। কাসাম ব্রিগেডস আরও জানায়, তাদের যোদ্ধারা গাজা উপত্যকার কেন্দ্রে দেইর আল বালাহ শহরের পূর্বে আলিয়াসিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করেছে। এতেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়া মার্কিন বিমানবাহী রণতরী এবং এর সাথে থাকা ডেস্ট্রোয়ারগুলো ইতোমধ্যেই ওই অঞ্চলে পৌঁছে গেছে বলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্কিন স্ট্রাইক গ্রুপটিকে মধ্যপ্রাচ্যে দ্রুত রওনা হওয়ার নির্দেশ দিয়েছিলেন। মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নেয়। ইউএসএস আব্রাহাম লিঙ্কন আসার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর সংখ্যা দাঁড়াল 2। আগে থেকেই সেখানে ইউএসএস থিওডোর রুজভেল্ট অবস্থান করছিল। গত মাসের শেষ দিকে ইসরায়েল দুটি বড় ধরনের হত্যা চালালে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও বেড়ে যায়। এর একটি হল বৈরুতের দক্ষিণে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা। এরপর তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এদিকে রাফায় খুব কাছ থেকে লড়াই ও বিমান হামলার মাধ্যমে প্রায় 40 জনকে হত্যা করেছে বলে স্বীকার করেছে ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, রাফার তেল আল সুলতান এলাকায় লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা স্থানীয় একটি সামরিক কাঠামোর মধ্যে রকেটচালিত গ্রেনেড সজ্জিত একটি সন্ত্রাসী সেল শনাক্ত করার পর ইসরায়েলি বিমান বাহিনী সেখানে হামলা করে। এছাড়াও একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা 2 জনকে লক্ষ্য করেও হামলা চালায় বিমান বাহিনী। হামাস নির্মূলে ইসরায়েলের বৃহৎ অভিযানগুলোর মধ্যে এটি অন্যতম। ইসরায়েলিরা বিশ্বাস করে যে স্থায়ী যুদ্ধে বেঁচে থাকার জন্য যে কোনো পদক্ষেপ, এমনকি অমানবিক হলেও ন্যায়সঙ্গত। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধর্ষণের ভয়ানক ঘটনার নৈতিক ও মনস্তাত্ত্বিক দিক বিশ্লেষণ করলে
ইহুদিবাদীদের আদর্শিক ও নৈতিক শিক্ষার দিকটি স্পষ্ট হয়ে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেগেভ মরুভূমিতে অবস্থিত শেদিতিমান ডিটেনশন সেন্টারে ইসরায়েলি রক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের ওপর গণধর্ষণের ছবি প্রকাশিত হয়েছে। ওই ন্যাক্কারজনক ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়া সত্ত্বেও ইসরায়েলি সমাজের একটি অংশ এই অমানবিক আচরণকে সুরক্ষা দিয়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে নিয়োজিত 10 জন রিজার্ভ সৈন্যকে গ্রেপ্তারের পর এই লোকদের সমর্থনে কিছু সরকারি মন্ত্রীসহ অতিদানপন্থী গোষ্ঠীগুলো থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এ প্রসঙ্গে বলেছেন, নিরাপত্তার স্বার্থে গণধর্ষণ অনুমোদিত। একইভাবে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিজেও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ না করে ওই ভিডিও প্রকাশে ক্ষুব্ধ হয়েছেন। তিনি বরং যারা এই ভিডিওগুলো প্রকাশ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এসব ঘটনা ইসরায়েলিদের অভ্যন্তরীণ নীতিনৈতিকতার চরম দুর্বস্থাকেই তুলে ধরে। গত কয়েক দশকে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে পরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধহীন বলে দেখানোর চেষ্টা করেছে এবং ইসরায়েলিদের চেয়ে নিম্ন নৈতিক মানসম্পন্ন মানুষ হিসেবে চিত্রিত করেছে। এইভাবে ফিলিস্তিনিদের নৈতিকভাবে দুর্বল এবং মূল্যহীন হিসাবে দেখা হয়। তাই তাদের বিরুদ্ধে সহিংসতা ও আগ্রাসনকে কেবল অনৈতিক হিসেবে যে বিবেচনা করা হয় না তাই নয়, বরং কোনো ক্ষেত্রে নির্যাতন করাকে একটি ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে মনে করা হয়। এজন্যই ইসরায়েলি যেসব সেনা ওই আগ্রাসন চালিয়েছিল তারা তাদের নৈতিক শ্রেষ্ঠত্ব এবং প্রতিপক্ষকে অমানুষ মনে করার কারণে নিজেদেরকে দোষী বলে অনুভব করে না। এমনকি তারা ইসরায়েলি সমাজের বৃহৎ অংশের সমর্থনও পেয়ে থাকে। ইসরায়েলিরা বিশ্বাস করে যে এই স্থায়ী যুদ্ধে বেঁচে থাকার জন্য যে কোনো পদক্ষেপই ন্যায়সঙ্গত। তাছাড়া পশ্চিমা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী মধ্যপ্রাচ্যের বর্বরতার বিরুদ্ধে লড়াই করা উচিত, আর মধ্যপ্রাচ্যে পশ্চিমা সভ্যতার প্রতিনিধি হল ইসরায়েল। সুতরাং ইসরায়েলকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়তে হবে। এ কারণে ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতাকে পশ্চিমারা ন্যায্য বলে মনে করে। এদিকে গাজায় স্কুলে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বেলজিয়াম। দেশটি এ ধরনের হামলা সমর্থন করে না এবং তা বন্ধ চায় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গাজায় স্কুলে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা জানায় তারা। একজন বিশ্লেষকের মতে, ইসরায়েলি সেনাবাহিনী এবং অবৈধ এ দেশটির প্রতি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকত তাহলে নেতানিয়াহুর একার পক্ষে গাজাসহ এ অঞ্চলের কোথাও এভাবে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়া সম্ভব হতো না। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসক গোষ্ঠীর সম্পর্ক ও সহযোগিতার বিষয়টি বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। দামেস্কে ইরানি দূতাবাসে হামলার মাধ্যমে নেতানিয়াহু আমেরিকাকে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায়। বৈরুত এবং তেহরানে সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নেতানিয়াহু আমেরিকাকে ইরানের সাথে একটি আঞ্চলিক যুদ্ধে টেনে আনতে চায়। যুদ্ধ ও গণহত্যা অব্যাহত থাকা এবং আলোচনা ব্যর্থ হওয়ার একমাত্র কারণ নেতানিয়াহু। মোটো কথা, নেতানিয়াহু আমেরিকাকে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে। আমরা মনে করি আমেরিকার সমর্থন ছাড়া নেতানিয়াহু ধ্বংস হয়ে যাবে। আমেরিকার জন্য রেডলাইন হচ্ছে ইসরায়েল, অর্থাৎ আমেরিকা যে কোনো মূল্যে ইসরায়েলকে টিকিয়ে রাখতে চায় এবং এক্ষেত্রে রাজনীতিবিদ কিংবা কারো ব্যক্তিগত অভিলাষ আমেরিকার কাছে গুরুত্বপূর্ণ নয়। এতে কোনো সন্দেহ নেই যে গাজা যুদ্ধ অব্যাহত থাকায় এবং এখনও যুদ্ধবিরতি না হওয়ার পেছনে নেতানিয়াহুর ব্যক্তিগত ইচ্ছা, অর্থাৎ তার ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা। নেতানিয়াহু আসন্ন নির্বাচনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধ অব্যাহত থাকা কিংবা যুদ্ধবিরতি না হওয়ার পেছনে এটাই একমাত্র কারণ নয়, অন্য কারণও রয়েছে। গাজাসহ পশ্চিম এশিয়ার ব্যাপারে নেতানিয়াহুর নীতিগুলোকে ইসরায়েলি সমাজের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি তার জনপ্রিয়তাকে অনেক বাড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিক থেকে তিনি প্রথমবারের মতো তার প্রতিদ্বন্দ্বী বেনি গান্তেজকে ছাড়িয়ে গেছেন। গাজায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর আবার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের জনমত গড়ে ওঠার বা বিরোধিতার প্রধান কারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যা নয়, বরং এর প্রধান কারণ অভ্যন্তরীণ সমস্যা, 7 অক্টোবরের হামলা এবং কখনো কখনো যুদ্ধ অব্যাহত রাখা নিয়ে সৃষ্ট অভ্যন্তরীণ মতবিরোধ। নেতানিয়াহুর বিরোধীরা মনে করে যে জিম্মিদের জীবন বাঁচানোর জন্য একটি যুদ্ধবিরতি মেনে নেওয়া উচিত এবং তারপরে ইসরায়েল সরকার ভবিষ্যতে যখনই চায় যুদ্ধ পুনরায় শুরু করতে পারে। তবে নেতানিয়াহু এর বিরোধিতা করেছে। তবে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ যাই হোক না কেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকা, যে কেন মূল্যে ইসরায়েলের ব্যক্তি রাজনীতিবিদ নয়, বরং ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এ কারণে বাইডেন প্রশাসনের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কিছু বিষয়ে মতবিরোধের কথা শোনা গেলেও আমেরিকা ইসরায়েলের জন্য অস্ত্রের চালান পাঠিয়ে চলেছে, কেননা ইসরায়েল টিকে থাকলে আমেরিকাও এ অঞ্চলে টিকে থাকবে। অন্যদিকে পবিত্র কোরআন শরীফ চুম্বন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চেচনিয়া সফরকালে সেখানকার ঈসা মসজিদ পরিদর্শন করেন রুশ প্রেসিডেন্ট।
এ সময় পুতিন স্বর্ণখচিত একটি কোরআন শরীফ উপহার দেন মসজিদ কর্তৃপক্ষের কাছে। এরপর কোরআন শরীফটি চুম্বন করতে দেখা যায় তাকে। মসজিদটি রুশ প্রেসিডেন্টকে ঘুরিয়ে দেখান চেচেন নেতা রমজান কাদিরভ। এছাড়াও তুরস্কে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে রাশিয়া। দেশটি বৃহস্পতিবার দাবি করেছে তাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে। আগেও ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনারা। কয়দিন আগে ইউক্রেন জানায় কুরস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভেতরে তাদের সৈন্যরা ঢুকে পড়েছে। এই হামলার ফলে গ্লুশকোভ জেলায় সেই নদীর একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন রুশ ভূখণ্ড থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে জোরেশোরে অভিযানে নেমেছে রাশিয়া। এক রাশিয়ান কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ফ্রন্টলাইনে আমাদের জন্য সবকিছুই খুব ভালো এবং সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ওদের পিকআপ ট্রাক এবং একটি আব্রামস ট্যাঙ্ক সহ প্রায় ১০টি সামরিক যন্ত্রপাতি ধ্বংস করেছি। প্রতিরোধের মুখে ইউক্রেন সেনারা কোনো সক্রিয় যুদ্ধ অভিযানের চেষ্টা করেনি। প্রসঙ্গত, গত বছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩১টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। রাশিয়া শুরু থেকেই বলে আসছে পশ্চিমাদের কোনো অস্ত্রের বহরই ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না। রাশিয়া আরও বলেছে ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেওয়া হবে তা সবকিছুই পুড়িয়ে দেওয়া হবে। ডোনেৎস্ক পিপলস রিপাবলিকে রাশিয়ান সৈন্যদের অগ্রগতি কুরস্ক অঞ্চলে কিয়েভের কৌশলে সম্ভাব্য ভুল গণনার ইঙ্গিত দেয়। মার্কিন বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট এক বিশ্লেষণে এ কথা বলেছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি বলেছে যে রাশিয়ার অবিচলিত অগ্রগতি কিয়েভের কৌশলের সম্ভাব্য দুর্বলতার দিকে নির্দেশ করে, যোগ করে যে ইউক্রেনের এখন পর্যন্ত পূর্বে রাশিয়ার লাভ সীমিত করার আশা বাস্তবায়িত হচ্ছে না। এদিকে বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাঁধের মুখ খুলে দেয়নি, অতিরিক্ত পানির চাপে সেটি একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাস্তবে এটি সঠিক নয়। নয়াদিল্লির দাবি, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুই দেশে আন্তঃসীমান্ত নদী রয়েছে, তাই নদীগুলোর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।